জনগণ মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কিন্তু কোনো সময় আমি শেয়ারের কথা বলি না, কিন্তু এই তথ্যটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবেই হবে। এইটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, জিবিকে ব্যান করেছে, আর কোনো দরকার তো করে নাই। জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটাকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা। আমি বললাম না, কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি। বলে ও আমাদের ছেলে, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সবসময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামাত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা, তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। পরিমাণে শেয়ার দরকার এই ভিডিওটার, অন্তত এটা আপনাদের কি, এটা হচ্ছে দালিলিক প্রমাণ, এটা হচ্ছে জামাতের নেতার নিজ মুখের স্বীকারোক্তি। এবার বুঝতে পারছেন কেন আমরা প্রথম থেকে এই জুলাই আন্দোলনটাকে সন্ত্রাসী হামলা বলে আসছি, কেন আমরা এই জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছি, কেন আমরা প্রথম থেকে বলছি এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, কেন বলছি এবার বুঝতে পেরেছেন তো? দেখেন, সত্য বেশি দিন কিন্তু লুকানো যায় না। তারা নিজের মুখে কিভাবে স্বীকার করছে যে তারা যদি এইটাকে না লুকাতো, তারা যদি ডাক দিত, তাহলে কেউ রাস্তায় নেমে আসতো না বলেই তারা এইভাবে সাজানো এই পরিকল্পনা তারা করেছে। এবার ভাবুন তো একটা জনগণ, আপনারা না ভেবে না চিন্তা করে কিভাবে রাস্তায় নেমে নিজের দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছেন এই রাজাকারদের কথায়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আহারে বাঙ্গু জাতি, একটু চিন্তা ভাবনা করার মতন সামর্থ্য আপনাদের নাই। ছি ছি ছি। যাক, এই প্রমাণ হচ্ছে তাদের নিজের মুখের স্বীকারোক্তি এবং তারা কি ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে আপনারা তো বুঝতেই পারছেন। তাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই, এই কারণে তাদের জুলাই 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 দেব, জান দেব, জুলাই দেব না, এই কারণে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আর কোনো কারণ নাই। কারণ এই জুলাই সন্ত্রাসী হামলায় তাদের যে অবদান, আর কোন সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগ, খরা, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো কিছু, বাংলাদেশের যত খারাপ সময়, কোন সময় কি তাদের কোনো অবদান আপনারা দেখেছেন? একটি আন্দোলন দেখেছেন? রাস্তায় নামতে দেখেছেন? কোনো মন্তব্য, বক্তব্য কিচ্ছু করতে দেখেছেন বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে? না, কোনো প্রমাণ নাই। শুধু একটাই প্রমাণ, সেটা হচ্ছে জুলাই সন্ত্রাসী হামলা। এবার বোঝেন তো বাঙ্গু জাতি কি করেছেন? নিজের পায়ে কুড়াল মেরে নিজের পা গুলা কেটে দিয়ে কিভাবে পঙ্গু হয়ে গেলেন আপনারা, তাই না? এই রাজাকারদের হাতে দেশ তুলে দিলেন বাঙ্গু জাতি। সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই আফসোস আপনারা করবেন এবং মৃত্যুর পরেও এই যন্ত্রণা আপনাদের ভোগ করতে হবে। আপনারা দেশের বিপক্ষে কাজ করেছেন, দেশ বিরোধী শক্তিদের পক্ষ নিয়ে কাজ করেছেন। এই পাপ তো আপনাদের ছাড়বে না, এই পাপ আপনাদের ছাড়বে না এবং আপনারাই এই পাপ ভোগ করবেন। শেখ হাসিনা যাওয়ার পর দেশে মেয়েদের সাথে কি নির্যাতন হচ্ছে, আমার সাথে আমার কুরবানি। স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা বৈশা হইলো, খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। পোশাক ধর্ষণের প্রধান কারণ না, শুধু রামিসার ব্যাপার না, মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে। মাদ্রাসার শিশুটা তো মেয়ে সন্তান না, তাহলে আমরা যে শুধু মেয়ে সন্তানের মারাই বাবারাই নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা তা নয়। মাদ্রাসাতেও পায়ু পথে নির্যাতন হচ্ছে। সেইটা নিয়ে কেন শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এরা কেন চুপ? তারা এটা নিয়ে কেন কথা বলে না? কোনো মেয়েই হইলেই, আমি অনেক মসজিদের সামনে দিয়ে অনেক সময় আমার ভাগ্য হয়েছে, আমি তো মেয়ে মানুষ, আমি তো মসজিদের খুতবা শুনতে পারি না, তো আমি অনেক সময় জুম্মাবারে অনেক খুতবা এরকম মাইকে হয়তো আমি অনেক মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় শুনি এই নারীরা উচ্ছৃঙ্খল পোশাক পরে, এই পরে সেই পরে, এই কারণ হ্যাঁ নারীরা উচ্ছৃঙ্খল পোশাক পরে। আপনারা 10 বছর আগেও মেরিল প্রথম আলো পুরস্কার কভার করেছেন না? সেইখানে সবাই মার্জিত শাড়ি পরে যাইতো, কে কত সুন্দর শাড়ি পরে যাইতে পারে এটার একটা প্রতিযোগিতা থাকতো। আর এখন মেরিল প্রথম আলোতে কে ভাবে যাইতে পারে সেই প্রতিযোগিতা, কে কত স্যাভেজ দেখাইতে পারে, ক্যাবেজ দেখাইতে পারে, এগুলা নিয়ে তারা আছে।
এগুলো আমরা চাই না। আমরা চাই না যে রাস্তার মধ্যে প্রকাশ্যে, রাস্তার মধ্যে বলতে কি মানে সোশ্যাল মিডিয়া এখন কি হয়েছে, আপনাদের ফ্যাসিস্ট সরকার, আপনাদের অনেকের প্রাণপ্রিয় সরকার। এখনো আমি ফেসবুকে ঢুকলেই 10টা পাবো। আগেই ভালো ছিলাম, তা আগে যে ভালো ছিলেন, এই যে মোবাইল, এই মোবাইলটা সহজলভ্য করে দিছে কে? একজন রিকশাওয়ালার হাতেও এখন স্মার্ট মোবাইল, সেও একটা অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছে, চোখের সামনে চলে আসতেছে। তার কি ভেতরে কোনো যৌন আকাঙ্ক্ষা নাই? সেটা কি জাগ্রত হচ্ছে না? এত সহজলভ্য করবো কেন সবকিছু আমরা? আচ্ছা, এখানে দেখেন শিশু আব্দুল্লাহর আত্মহত্যা, বাথরুমে প্রবেশের সময় দেখা গেল যে চিত্র। আচ্ছা, কি করলো? শিশু রামিসার পর ফের হত্যা, এবার ঘরের মেঝেতে মিলল গৃহবধূর গলাকাটা লাশ। গৃহবধূটা কি উলঙ্গ ছিল? রামিসা কি উলঙ্গ ছিল? তনু হত্যা যে হয়েছে, তনুকে যে হত্যা করা হয়েছে, এটা একটা টার্গেট একটা কিলিং ছিল। এই টার্গেট কিলিংটা কি? তনু কি হিজাব পরা ছিল না? এখন আপনারা টিএসসিতে গেলে তার হিজাব পরিহিত ছবিটাই দেখবেন, সে কখনো অশ্লীল ভাবে চলাফেরা করে নাই। তাহলে পোশাক ধর্ষণের প্রধান কারণ না। ধর্ষণের প্রধান কারণ হচ্ছে বিকৃত যৌনাচার, মানসিক সমস্যা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, তিনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ও দেখেন, স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, আপনি একটু কষ্ট করে ওই যে ইসে যান, ধর্ম মন্ত্রণালয়ে যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, যে সারা বাংলাদেশে যদি 600 সাইকিয়াট্রিস্ট থাকে, আপনি তার মধ্যে থেকে 100 সাইকিয়াট্রিস্ট পিজিতে বসান। বাংলাদেশের মানুষকে 30 টাকা টিকিটে সেই সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে চিকিৎসা নিতে দেন, এই সুযোগটা করে দেন। কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। যে ফুটপাত দিয়ে হেঁটে যায়, সেও ফুটপাতে হাঁটতে হাঁটতে কালকে একজন আইসক্রিম খাচ্ছে, ঠাস করে আইসক্রিমের এই কাগজটা সে ফুটপাতের মধ্যে ফেলাইলো। কেন ভাই? তুমি কি বাসাতেও আইসক্রিম খাইয়া কি ঘরের মধ্যেই এমনি ফেলাও নাকি? তাহলে তুমি রাস্তাঘাট, দেশ, সর্বোপরি জাতিকে যখন তুমি ভালোবাসতে পারছো না, তাহলে তুমি নিজের সন্তানকেও ভালোবাসো না। কারণ এই যে জাতি তো পরবর্তী তোমার প্রজন্মের কাছে যাবে। আমি অনেকদিন, আমার 38 বছর চলে, আমি হয়তো সর্বোচ্চ 40-45 বছর পর্যন্ত বাঁচবো। এরপরে রাজত্ব করবে কে? আমার সন্তান। তারপরে রাজত্ব করবে কে? তার সন্তান। তাহলে আমাকে পরবর্তী প্রজন্মের জন্য দেশটাকে ভালো রেখে যাইতে হবে। আচ্ছা, আর একটু বলি, এইটা আমার খুবই, আমাকে অনেকে জামাত বলে। আচ্ছা, আমার কিন্তু গায়ে জামাতের ট্যাগ আছে। আরেকদিন আসবো, যখন হচ্ছে সংবিধান নিয়ে কথা হবে, সেই দিন আমার ট্যাগগুলা গায়ে লাগাই আসবো, যতগুলা ট্যাগ পাইছি এই পর্যন্ত। জামাতের ট্যাগ যে দেন, জামাতের আমির যাকে আপনারা নাম দিয়েছেন সাদা শকুন, আমি তাকে এত বিকৃত ভাষায় বলবো না, তিনিও মানুষ। হ্যাঁ, তিনি হয়তো 71-এ একটা ভুল করেছেন, এখন কিন্তু 2026-এও এসে অনেকেই অনেক ভুল করছে, তাদের নামটা আমি উল্লেখ করতে চাই না। হয়তো ভবিষ্যতে তারাও কখনো কালো শকুন, শ্যামলা শকুন এগুলা হয়ে যাবে। তো আমি চাই না যে আমার দেশের একটা উচ্চপদস্থ কর্মকর্তা বা আমার দেশের একজন মন্ত্রী এই ধরনের ট্যাগ পাক। আমি চাই তারা কাজের মাধ্যমে বারবার নির্বাচিত হয়ে আসুক, তাদের কাজের মাধ্যমে। তো আমি আজকে কিন্তু প্রশংসাও করছি, আজকে কিন্তু আমি সমালোচনাও করছি, এবং আমি এখন কিছু দাবি করব। সেটা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, এরকম বড় বড় যারা বক্তা আছেন, যারা মানে জামাতকে বিলং করেন বা যারা হুজুর, এক কথায় আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যারা হুজুর, আমি আশা করব আপনারা ঠিক যেভাবে রামিসার কাপড় চোপড় নিয়ে, আরেকটা আসিয়ার কাপড় চোপড় নিয়ে, এগুলা নিয়ে কথা বলেন, এগুলা বন্ধ করে আপনাদের মাদ্রাসায় যত বলাৎকার হয়, যত হত্যা হয়, এইগুলা নিয়ে আপনারা একদিন এসে প্রেস ক্লাবে দাঁড়ান। আমি দেখতে চাই, আমি একজন নাগরিক হিসাবে দেখতে চাই যে হ্যাঁ, আপনারা জামাতরা রামিসার জন্য দাঁড়াইছেন, এবং আপনাদের একজন মাদ্রাসার শিক্ষার্থী যাকে আত্মহত্যা করতে হয়েছে নির্যাতন সহ্য করতে না পেরে, এটা কিন্তু হত্যা না, এটা হত্যার চেয়েও জঘন্য। আপনি নির্যাতন সহ্য করতেছেন, কাউকে আপনি বলতে পারতেছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই আপনি আত্মহত্যার পথ বেছে নেন, এবং এটা হত্যার চেয়েও জঘন্য। এটা একটা মানুষকে মানসিকভাবে আস্তে 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 দীর্ঘ সময় ধরে হত্যার শামিল, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছভাবে চলে। কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তা নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে, এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। 2 বছর হয়েছে স্বৈরাচারকে আমরা
দাঁড়িয়েছি 2 বছরে আমরা কি ফল পেয়েছি এই বাংলাদেশে? আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন, ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমাদের সন্তানরা কেন বিদেশে চলে যেতে চায়? এই জেনারেশন প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন, বাংলাদেশে থাকতে চায় না, পড়াশোনা করতে চায় না, কারণ এটা একটা নোংরা দেশ হয়ে গেছে। তারেক রহমান, আপনাকে আমি একটা উপদেশ দিতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে। দর্শনের প্রমাণ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে উঠে, তাকে সরাসরি লাইভ ক্যামেরায় বাইতুল মুকাররম মসজিদের সামনে ব্রাশফায়ার করা হোক, এই খবর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হোক যে এই লোকটা দর্শন করেছে, তাকে বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ ক্যামেরার সামনে ব্রাশফায়ার করেছি। ইনশাআল্লাহ 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে যেই সব দর্শক আছে প্রত্যেকের বুকে ভূমিকম্প উঠবে, এরা আর দর্শন করার সাহস পাবে না। যারা দর্শন করে তাদেরকে কারাগারে নিয়ে বছরের পর বছর খালি মামলার ডেট দেন, সাক্ষী ওইটা সেটা, এত পেরেশানির দরকারটা কি ভাই? ওই ব্যক্তি দর্শন করেছে, আপনি প্রমাণ পেয়েছেন, তার মৃত্যুদণ্ডটা দ্রুত কার্যকর করেন, না হলে তাকে প্রকাশ্যে ব্রাশফায়ার করেন। বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে কোন দর্শক আর খুঁজে পাওয়া যাবে না। আমি বারবার বলেছি, আবারও বলছি, বাংলাদেশে দর্শকদের লালন কর্তা পালন কর্তা হচ্ছে সেকুলারবাদী রাজনৈতিক দলের বন্ড নেতারা। আরে ভাই, আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা যার একটা বিচার নেই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এনসিপিরা তো কয়দিন আসিয়া কই আসিয়া চুপাপা হয়েছে, 3 মাসের বিচার পাইছেন আপনারা? কেউ বিচার পাইছেন? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো, ওটাও প্রতিবাদ না। প্রতিবাদ ঘরের মধ্যে প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারিনি। আপনি হাদি, আমরা একটা হাদির কথা বলে, আমাদের হাদি ভাই, উনার কি বিচার করতে পারছে কোনো বিচার করতে? হাদি পারিনি। কাজকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাজকলা দেখাইছে সরকারের পর। তাও কি সরকার লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই। আমাদের হাতে যেহেতু আমরা মা 9 মাস গর্ভধারণ করে আমাদের সেই রাইট আছে, তো আমরা খুনও করতে পারি, ইও করতে পারি, যেটা আপনারা ব্যর্থ এখানে। তো আপনাদের ব্যর্থতা স্বীকার করে, দায় স্বীকার করে আপনারা ছাইড়ে দেন, আমাদের হাতে তুলে দেন, আমরা সুন্দরভাবে অনেক ভালো করে আমরা এটার পানিশমেন্ট দিতে পারবো ভাই। ও যেটা কেউ পারে না। আপনি 24-এর পর থেকে, হাসিনা পালানোর পর থেকে, 5 আগস্টের পর থেকে আপনার কতগুলো ধর্ষণের মামলা আছে? একটা কি সালিশ হয়েছে? আসিয়া সালিশ হয়েছে না? 2 দিন আমরা ফেসবুকে ভাইরাল করি, ফেসবুকে এই যে আমাদের এনসিপি বলি, এনসিপিরা তো কি কয়দিন আসিয়া কই আসিয়া চুপাপা হয়েছে। 3 মাসের বিচার পাইছেন আপনারা? কেউ বিচার পাইছেন? এটা কি ধামাচাপা হবে নাকি? এটাই ধামাচাপা, আমরা আর চাই না কোনো ধামাচাপা। এই যে রামিসা 3 মাস পর সবাই চুপাবা, রামিসাকে ভুলে গেছে। তো ভুলতে ধর্ষণরা, যারা ধর্ষক ভাই, ওদের তো লজ্জা নেই, ওদের তো মা বোন নাই, ওদের যে পুরুষত্ব বোধ, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এটা আমি এটা চাই। আমি যদি আইনমন্ত্রী হতাম, আমি ডিরেক্ট ফায়ার করতাম ভাই। তো লজ্জা লাগে না ওদের? কোনো লজ্জা বলতে কিছু নেই, ওদের না মা বোন আছে। আমি যদি মহিলাদের বলি, মহিলারা তো কিছুই না ভাই, মহিলা তো স্বীকার করে না। তো সব ক্ষেত্রে যে ওদের বাইটা ব্যর্থতা দায় স্বীকার করে আইনমন্ত্রীর পদত্যাগ চাই ভাই, বিচার আমরা করবো। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘৃণা লাগে না যে আমি কোনো বিচার চাই না, কারণ জানি আপনারা কোনো বিচার করতে পারবেন না। তাহলে এর থেকে পদত্যাগ করা উচিত ভাই। আর তবু সে বড় বড় কথা বলে যে আমরা মধ্যযুগে নেই, আমরা যেটা বাংলাদেশে আছি, কিসের বাংলাদেশে আছি যে বাংলাদেশে কোনো বিচার হয় না? আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের নাগরিক, আমার রাইট আছে বিচার পাও। আমরা যেটা পড়ছি সংবিধানে, মেয়েদের আইনে বিচার আছে ভাই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করা দেখা। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা যার একটা বিচার নেই। আর ধর্ষণ আছে আমাদের মতো বোনরা, যারা পরবর্তীতে ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভাইয়া, বাট ওরা সেফ নেই। ওদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারতেছি, কোনোটাই পারতেছি না। আর তারেক রহমান বলে কি আমি তার বড় মেয়ের কি বলে দায় পোষণ নিছি না, কি বলে দায়িত্ব নিছে, লেখাপড়ার দায়িত্ব। আরে ভাই, আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছে। এটা কিসের কথা? এটা কোনো কথা? বিচার আপনাকে বিচার করেন, পাবলিক প্লেসে বিচার করেন, না আইনটা সংশোধন করেন না। কোনো লেখালেখি কিছু হবে না। কি হবে? এটা মেয়ে ফেরত দিতে পারবে না তো? নিজে মেয়ে আছে না, তার জাইমা রহমান আছে না, জাইমা রহমান হলে কি হতো? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো, ওটাও প্রতিবাদ না। প্রতিবাদ ঘরের মধ্যে প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারিনি। আপনি হাদি, আমরা একটা হাদির কথা বলে, আমাদের হাদি ভাই, উনার কি বিচার করতে পারছে কোনো বিচার করতে? হাদি পারিনি। কাজকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাজকলা দেখাইছে সরকারের পর। তাও কি সরকার
লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই এখানে ভাই। ওইটা ওই বিষয়ে বাদ আমরা এখন। হ্যাঁ অবশ্যই না, ওইটা এখন তো আমরা যেহেতু আমরা সিওরিটি দিয়ে পারতেছি না, আমরা সঠিক বলতে পারবো না ভাই। বাংলাদেশের মানুষ তো তারাই, আমরা তো তাকে তারাইনি। দাঁড়িয়েছে কুক্ষিগত করার জন্য কিছু লোকজন। আমরা তো বলিনি আপনি চলে যান, বা আমরা তো জনগণ তার জন্য নামিনি। এখন যেমন দেখেন সারা দেশের 20 কোটি জনগণ রাস্তায় নেমে এসেছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চাই, তখন কি আমরা 20 কোটি মানুষ নেমেছিলাম? তাহলে আমরা কোত্থেকে তাকে তাড়িয়েছি দেশ থেকে? শোনেন, একটা কথা সবসময় মনে রাখবেন, সম্ভবত যে একটা দেশে আন্দোলন কখন তৈরি হয়, আন্দোলন তৈরি করে যখন সে দেশের মাফিয়ারা এবং বেনিয়া যারা হচ্ছে মুনাফা অর্জনকারী লোক, তারা সমাজের মধ্যে দেশের মধ্যে আন্দোলন করে, তারা মাঝখান থেকে মুনাফা করে সঞ্চয় করে এবং বাইরের দেশের লোকজন এদেশে আনে। তো এখানে আমরা কোথায় জড়িত? আমরা তো সাধারণ মানুষ কখনোই জড়িত ছিলাম না। আমরা বরঞ্চ এখন সবাই এক জায়গায় হয়েছি যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাকে চাই। এবং আপনার 2 নম্বর কোশ্চেনের উত্তর যেটা আপনি বললেন, যে উনি এত উন্নয়ন করলে কেন তাকে দেশের মানুষ তাকে তাড়ায়নি? এবং তিনি যে ব্যাপক হারে উন্নয়ন করেছেন এবং এই দেশকে থার্ড ওয়ার্ল্ডে যেসব দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, সেই কাতারে যে দাঁড় করেছেন, এটাই তো অন্যান্য যে যারা ষড়যন্ত্রকারী তাদের হচ্ছে গিয়ে 1 নাম্বার, তাদের কাছে কাল হয়ে গেছেন উনি। কারণ বাংলাদেশ তো এখন তো আর গরিব ছিল না, তখন তো আমরা বিট করার মতো একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো দেশের সাথে আমরা বিট করতাম যে না, আমাদের দেশে উন্নয়নশীলতা থেকে কোনো অংশ কমে নেই। আপনি দেখেন আজকে মেট্রো রেল, আপনি উপর থেকে যখন আপনি ড্রোন ক্যামেরা দিয়ে দেখবেন দেশটা কত সুন্দর গোছানো ছিল। আপনি আজকে দেখেন মেট্রো রেলে করে কোথায় না যাচ্ছি। তারপর এই যে আমাদের ছেলেপেলেরা, এরা পাঠাও নামে যে একটা সুন্দর উনি করে দিয়েছে, যারা আগে বেকার ছিল, সে বেকার ছেলে এখন পাঠাওতে রীতিমতো তারা উপার্জন করে দেশের করছে, অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে, তারা পরিবারকে সহযোগিতা করছে। আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিকের হাতে তুলে দেওয়া। পাবলিক যা মন চাবে তাই করবে, আমরা থানায় ঘেরাও করবো, আমরা এখানে আমাদের আসামি চাই। তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। হ্যাঁ, এটা আমার ছেলের সাথে একসাথে খেলাধুলা করছে এই জায়গায়। আমার যে সময় এখানে দোকান ছিল, এই দোকানে একসাথে আমার ছেলে মেয়ে এখানে মিলে খেলছে। কেন ওই বাচ্চার কথা আমি ভুলতে পারবো না। আজকে সে তাকে মারছে, পরের দিন আমার বাচ্চারা মারতে পারে, পরের দিন আপনাকে আপনার বাচ্চারা মারতে পারে। কেন এই বিচারটা আমরা সুস্থ চাই, আমাদের হাতে তুলে দাও। এটা তুলে দিলে আমরা বিচার করব। আমরা চাই একটাই ভাই, আমরা তারেক রহমানকে বলি, এখন প্রশাসন যাই বলি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, আমরা আমাদের আসামিকে তুলে দাও হাতে, আমরা বিচার করি। কোনো প্রশাসন দরকার নাই, প্রশাসন চলবে না, নাহলে আমরা থানা অ্যাটাক করব, আমরা থানায় ঘেরাও করব, আমরা এখানে আমাদের আসামি চাই। এই আসামি আমরা চাবো, বিচার করব, তারপরে আমাদের দিল ঠান্ডাইবো। আমরা চাই না কোনো প্রশাসনের হাতে তুলে দিতে। কেন আমার এই মা, আমার মা মানে সবার মা, কেন একটা মা একটা সন্তান তৈরি করতে পালতে বহুত কষ্ট লাগে, 10 মাস 10 দিন রাখে। কেন আমরা ওই কষ্ট আমরা বুঝতে পারবো না? আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিক হাতে তুলে দাও, পাবলিক যা মন চাবে তাই করবে। আমি তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্টুডেন্টকে বলি, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। না হলে আমাদের হাতে তুলে দেবেন, না হলে আমরা থানায় অ্যাটাক করব, আমরা ভাঙচুর করব, আমরা আসামিকে নিয়ে আসবো। এটাই আমাদের দাবি, আর কিছু। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেয়। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখা দেখ, আমাদেরকে দেখা দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? সরকারকে, রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দেই। এই ঘটনার বিচার হবে না। 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার, একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের, চট্টগ্রামে। যে বাচ্চাটার নাম কি? টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে, তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন।